আজকে ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি থেকে নিউটনের গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো নিউটনের 3টি গতিসূত্র আছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র আর তৃতীয় গতিসূত্র। এই যে 3টি গতিসূত্র, এই 3টি গতিসূত্র নিউটনের একটা বই আছে, সেই বইটির নাম হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। ঠিক আছে, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা বইতে 3টি গতিসূত্র আলোচনা করেছিলেন বিজ্ঞানী নিউটন। তো প্রথম গতিসূত্র আমরা দেখব। ঠিক আছে, নিউটনের প্রথম গতিসূত্র কি? তো দেখো পরের পেজে রয়েছে, এই যে নিউটনের প্রথম গতিসূত্র। তো কি বলেছে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, তো আমরা যেমন কোনো একটা বস্তুকে যদি এক স্থানে রেখে দিই, তাকে যদি বল প্রয়োগ না করি, তাহলে সেই বস্তু স্থির অবস্থায় থাকবে এবং সমবেগে চলতে থাকবে। সেটাই বলেছে নিউটনের প্রথম গতিসূত্রতে। ঠিক আছে, তো সূর্যের চারিদিকে পৃথিবী বল প্রয়োগ না করে আমরা দেখি যে অনবরত কি সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে এটা একটা এক্সাম্পল, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন। ঠিক আছে, কারণ এটা কোনো বাইরে থেকে কোনো প্রযুক্ত বল আমরা প্রয়োগ করছি না। তো সূর্যের চারিদিকে পৃথিবীকে বল প্রয়োগ না করে কি করছে না, চিরকাল সমবেগে চলতে থাকছে। ঠিক আছে, তারপর যখন একটা পাথরের টুকরোকে হাতের আঙুল দিয়ে পাক খাইয়ে ঘোরাচ্ছি, তাহলে কি হচ্ছে, এটাও কিন্তু আমরা বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার ফলে স্থির অবস্থা থেকে গতিশীল হচ্ছে। তারপর যেমন জড় বস্তু, পাথর, পেন্সিল, গাছ, বই, এইগুলোকে যদি আমরা বল প্রয়োগ করি, মানে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করি কিংবা নড়াই, তাহলে কিন্তু কী হবে, স্থান পরিবর্তন করবে না। আর যদি বল প্রয়োগ না করি, চিরকাল স্থিরই থাকবে। ঠিক আছে, এই জড় বস্তুগুলো কী হবে, চিরকাল স্থিরই থাকবে কোনো বল প্রয়োগ না করলে, আর বল প্রয়োগ করলে স্থান পরিবর্তন করবে। তো সেটাই, যদি আমরা মাঠে ঢালু কোনো স্থানে একটা বলকে এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে দিই, তাহলে দেখবে বলটা গড়াতে শুরু করবে এবং একই রকমভাবে সেই বলটিকে যদি সান বাঁধানো কোনো ঢালু স্থানে এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে দিই, সেটাও কিন্তু পরিবর্তন করবে। তাহলে আমরা কি ডিফারেন্স দেখতে পারবো, দেখব যে মাটির যে মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু ঘর্ষণ বলটা বেশি এবং যে সান বাঁধানো ঢালু স্থানটা রয়েছে তার ঘর্ষণ বলটা কম। তাহলে কি হবে, যে সান বাঁধানো ঢালু স্থান সেটাতে কিন্তু তাড়াতাড়ি এগোবে বলটা এবং তাড়াতাড়ি দূরত্ব অতিক্রম করবে, ফাস্ট পৌঁছবে। যে মাঠের বলটিকে গড়াবো, সেই বলটি কিন্তু ধীরে ধীরে যাবে এবং সেই সান বাঁধানো স্থান থেকে একটু বেশি সময় লাগবে মাঠের বলটা গড়াতে। মাটিতে ঘর্ষণ বলটা বেশি, তাই ওই ঢালু স্থান থেকে আস্তে আস্তে গড়োতে গড়োতে কী হবে, সময়টা বেশি লাগবে এবং স্পিডটা কম হবে। আর একই রকমভাবে সান বাঁধানো স্থানে কী হবে, ঘর্ষণ বলটা আমরা কি দেখব, কম। ঠিক আছে, আর মাটির মধ্যে যে বল এগোচ্ছে সেটার ঘর্ষণ বলটা বেশি, আর সান বাঁধানো স্থানের মধ্যে বলের গতিটা একটু বেশি, মানে ঘর্ষণ বলটা একটু কম। মাটির স্থান যেহেতু অমসৃণ, তাই এর ঘর্ষণ বল বেশি হবে। যত অমসৃণ হবে তত ঘর্ষণ বল বেশি হবে। আর সান বাঁধানো স্থানটি হচ্ছে মসৃণ, তাই এর ঘর্ষণ বল কম। ঠিক আছে, যত মসৃণ হবে তত ঘর্ষণ বল কম হবে, আর যত অমসৃণ হবে তত ঘর্ষণ বল বেশি হবে। তো দেখো, নিউটনের প্রথম গতিসূত্রতে আমরা দুটো বিষয় জানতে পারলাম, একটা হচ্ছে বলের সংজ্ঞা আর দুটো হচ্ছে জাড্ডর ধর্ম। তো এই যে বলের সংজ্ঞা, বল কাকে বলে, তো এখানে দেখো দেয়া আছে যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর গতির অবস্থা পরিবর্তন করা যায় এবং বা চেষ্টা করা যায়, তাকেই বল বলছি। মানে বাইরে থেকে যা প্রয়োগ করে, ঠিক আছে, বাইরে থেকে যা প্রয়োগ করবে কোনো বস্তুর গতির অবস্থা পরিবর্তন করা যায় বা চেষ্টা করা যায়, সেটা হচ্ছে বল। তো বল আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কার্যকর বল আর একটা হচ্ছে প্রতিমিত বল। তো কার্যকর বল কি, দেখো যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে। তো দেখো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দুই ভাই মিলে একটা টেবিল সরাচ্ছে। তো এখানে দুটো এক্সাম্পল ডিফারেন্স আছে, একটা টেবিল এক ভাই বেশি বল প্রয়োগ করছে আর আরেক ভাই হচ্ছে কি কম বল প্রয়োগ করছে। যে বেশি বল প্রয়োগ করছে তাহলে টেবিলটা নিশ্চয়ই সরবে কম বল প্রয়োগের থেকে। ঠিক আছে, এই এক্সাম্পলটাতে দেখো দু ভাই একটা টেবিল সমান পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে দেখো টেবিলটা স্থিরই রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি প্রতিমিত বল। যে ভাই বেশি বল প্রয়োগ করছে টেবিলটা সরাচ্ছে,
তাহলে সেটা হয়ে যাবে কার্যকর বল। কারণ কি, মানে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, বল প্রয়োগে, তাহলে সেটা কার্যকর বল। দু ভাই বল প্রয়োগ করছে, একজন কম একজন বেশি, যে বেশি বল প্রয়োগ করছে তাহলে সেই স্থান পরিবর্তন করছে, তাহলে সেটাই হয়ে যাবে কার্যকর বল। আর এটাতে দেখো সমান পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে টেবিলটা স্থিরই থাকবে, কারণ দুজনেই দুদিক থেকেই কি হচ্ছে বল প্রয়োগ করছে, তাহলে টেবিলটা সেটা কিন্তু স্থিরই থাকবে, কোনো দিকেই কাজ করবে না, তাহলে সেটা হয়ে যাবে প্রতিমিত বল। তারপর দেখো একজন ছেলে কি হচ্ছে একটা স্প্রিংকে দুদিক থেকে চাপ দিচ্ছে, তার ফলে দেখো তার আকার পরিবর্তন হচ্ছে, মানে স্প্রিংটা আস্তে আস্তে ছোট হচ্ছে দুদিক থেকে সম পরিমাণ চাপ দেওয়ার ফলে, তাহলে এটাও কিন্তু একটা প্রতিমিত বল, কারণ স্থান পরিবর্তন করছে না, এর কিন্তু আকার আর আকৃতির পরিবর্তন হচ্ছে। স্থান পরিবর্তন হলে সেটা হয়ে যাবে কার্যকর বল। আর এটা কি, আমরা দুদিক থেকে সম পরিমাণ চাপ দিচ্ছি একটা স্প্রিংকে, তাহলে সমান পরিমাণ বল প্রয়োগ করে আকার আর আকৃতিটাই পরিবর্তন হচ্ছে, এটাও কিন্তু প্রতিমিত বল, কারণ স্থান পরিবর্তন করেনি। সেই এই এক্সাম্পলগুলো দেওয়া আছে। এরপর দেখো রয়েছে বলের সংযোজন বা সামান্তরিকের সূত্র। তো এটা কি, দুই বন্ধু মিলে দেখো একটা বাক্স কি হচ্ছে টানছে, মানে এক বন্ধু পূর্ব দিকে টানছে আর এক বন্ধু উত্তর দিকে টানছে, ঠিক আছে। তো এইভাবে যদি একটা বাক্সকে মানে পূর্ব দিকে টানে আর এক বন্ধু যদি উত্তর দিকে টানে, তো দুই দিকে কিন্তু যাবে না, বাক্সটা কোন দিকে যাবে, পূর্ব এবং উত্তর দিকের যে মধ্যবর্তী স্থান সেই দিকেই যাবে, এইভাবে বাক্সটা যাবে কোনাকুনি বরাবর, ঠিক আছে। তো এটা একটা দেখো সামান্তরিক সূত্রের মতো কাজ করছে। তো এই যে সামান্তরিকের মতো ঘটছে, এই যে এখানে দেওয়া আছে সামান্তরিকের চিত্র, ঠিক আছে। মানে দুই বন্ধু উত্তর আর পূর্ব দিকে দুই দিকে কিন্তু বল প্রয়োগ করে নিজের দিকে টানার চেষ্টা করছে সমান বল প্রয়োগ করে, কিন্তু বাক্সটা তো দুই দিকে কি করে যাবে, দুই দিকে যাবে না, তখন একটা অন্য কোনো স্থানে যাবে, মানে তার মধ্যবর্তী স্থানে কোণ বরাবর, ঠিক আছে। তা সেই কোণ বরাবর যাবে, সেটাই হয়ে যাবে কিন্তু বলের সংযোজন। আর এখানে এই যে সেই বলের সংযোজন হিসেবে এখানে সামান্তরিকের সূত্রটা দেওয়া আছে, কোনো বিন্দু থেকে একই সঙ্গে ক্রিয়াশীল দুটো বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বল দুটো লব্ধির মান ও অভিমুখ প্রকাশ করে। তো এই যে দেখো সামান্তরিকের মতো গঠন করবে, এই যে এইদিকে একটা বল প্রয়োগ করছে আর এইদিকে একটা বল প্রয়োগ করছে, তো দেখো বাক্সটা একটা সামান্তরিকের মতো চিত্র গঠন করছে, মানে এগোবে, ঠিক আছে। তো দেখো এখানে ছবি দেওয়া আছে কি হচ্ছে, এ বিন্দু থেকে একটা পি আর একটা কিউ হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে, তারপর আমরা এই বল প্রয়োগের ফলে এই বল প্রয়োগের ফলে এ বি সি ডি একটা সামান্তরিকের ছবি গঠন করব, ঠিক আছে। এ বি এবং এডি দ্বারা অভিমুখ প্রকাশ করা হচ্ছে, এই যে এই বস্তু থেকে কিউ যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা ডি বিন্দুতে যাচ্ছে, আর এ থেকে পি যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা বি বিন্দুতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিকের গঠন করা হচ্ছে। এ বিন্দু থেকে সামান্তরিকের কর্ণ বা এসি বল দুটো লব্ধি, ঠিক আছে, আর কে প্রকাশ করা হচ্ছে, আর এর অভিমুখ হলো এসি, ঠিক আছে, এসি এর দিকে আর এর অভিমুখ। তো এই ছবিটা থেকে কিন্তু আমরা দেখতে পেলাম। তো এই যে এ বি আর এ ডি এই দুটো কি অভিমুখে প্রকাশ করছে, কিন্তু সামান্তরিকের কর্ণ যাচ্ছে এ থেকে সি এর মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে লব্ধি বল প্রয়োগ হচ্ছে দুই দিকে, ঠিক আছে, অভিমুখ দিকে প্রকাশ করছে, কিন্তু বস্তু যাচ্ছে কি অন্য দিকে, মানে এ থেকে সি এর দিকে। তো এই এক্সাম্পলের সাহায্যে কিন্তু আমরা দেখলাম এরকমভাবে দেখো বলের বিভাজন, ঠিক আছে, তার অপোজিট কি, দেখো একটা বাক্সকে তুমি দড়ি দিয়ে লম্বভাবে বল প্রয়োগ করে টানছো, কিন্তু দেখো বাক্সটি কি মেঝের ওপর দিয়ে অনুভূমিকভাবে গতিশীল হচ্ছে, ঠিক আছে। দেখো তুমি লম্বভাবে বল প্রয়োগ করে নিজের দিকে বাক্সটিকে টানছো, ঠিক আছে, বাক্সটিকে টানছো, কিন্তু দেখো মেঝে বরাবর যে বাক্সটি রয়েছে সেটা কিন্তু অনুভূমিকভাবে গতিশীল হচ্ছে, ঠিক আছে, আড়াআড়িভাবে দেখো অনুভূমিকভাবে গতিশীল হচ্ছে। তারপর দেখো একই রকমভাবে এক্সাম্পল রয়েছে, একটা নৌকাকে একটা জাহাজ লম্বভাবে বল প্রয়োগ করে টানছে, কিন্তু দেখো সেই নৌকাটি জাহাজ বরাবর অনুভূমিকভাবে গতিশীল হচ্ছে, তাহলে এগুলো কিন্তু বলের বিভাজন, ঠিক আছে। তো বলের বিভাজন কি, বলের বিভাজন এই যে দেখো সংজ্ঞাটা, বলের বিভাজন বলতে
বলের বিভাজন বলকে দুটো নির্দিষ্ট দিকে এমনভাবে ভাগ করা বোঝায় বিভাজিত অংশ দুটির লব্ধ প্রদত্ত বলের সমান হয়। এই ক্ষেত্রে বিভাজিত অংশগুলি প্রদত্ত বলটার উপাংশ বলা হয়। তো আমরা সংযোজনের ক্ষেত্রে কি দেখলাম, মানে দু বন্ধু কি একটা উত্তর দিকে একটা পূর্ব দিকে বল প্রয়োগ করে টানছে, কিন্তু যে বস্তুটি মানে বাক্সটি কোনো দিকেই যাচ্ছে না, দুই দিকেই যাচ্ছে না, ঠিক আছে। কোনো একটা নির্দিষ্ট সামান্তরিকের যে চিত্রটা রয়েছে, ঠিক আছে, সামান্তরিকের কোণ বরাবর হিসেবে কিন্তু বাক্সটি যাচ্ছে। তো সেটা আমরা বলের সংযোজনে দেখলাম, কিন্তু এটা দেখছি বলের বিভাজন। বলের বিভাজনের ক্ষেত্রে কি দেখো, একটা বস্তুকে আমরা নির্দিষ্ট দিকে টানছি, কিন্তু কি হচ্ছে দেখো, বস্তুটি দুটি অভিমুখ বরাবর কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে বলের বিভাজন। বলের বিভাজনের ক্ষেত্রে একদিকে বল প্রয়োগ করে তার অভিমুখ সেটা দেখছি আমরা দুই দিকে গতিশীল হচ্ছে, ঠিক আছে, মানে বিভাজিত হচ্ছে। আর বলের সংযোজনের ক্ষেত্রে কি দেখলাম, আমরা এই যে দুই দিকে বস্তুকে টানার চেষ্টা করছি, কিন্তু বস্তুটি অভিমুখ একদিকে গতিশীল হচ্ছে, ঠিক আছে। তো একই রকমভাবে সামান্তরিকের চিত্র দিয়ে আমরা বলের সংযোজন এবং বলের বিভাজন দেখলাম। তো বলের সমকোণিক উপাংশ বিভাজন কি? বলের সমকোণিক উপাংশ বিভাজন বলতে একটা বলকে পরস্পরের সঙ্গে সমকোণে দুই দিকে এমনভাবে বিভাজিত করা বোঝায় বিভাজিত অংশ দুটো লব্ধি প্রদত্ত বলের সমান হয়। এই বিশেষ ক্ষেত্রে বলে বিভাজিত অংশ দুটো লম্ব উপাংশ বলা হয়, ঠিক আছে। স্পষ্টই কোনো বলের উলম্ব দিকে বলটির কোনো উপাংশ থাকতে পারে না। তো এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে, এক ব্যক্তি দেখো একটা রোলার কি হচ্ছে টানছে, আর এখানে দেখো রোলারটিকে ঠেলছে, ঠিক আছে। তো দেখো রোলার টানার ক্ষেত্রে কি হচ্ছে, রোলার টানার ক্ষেত্রে রোলারের ও বি হচ্ছে অনুভূমিক উপাংশ আর ও সি হচ্ছে উলম্ব উপাংশ, ঠিক আছে, এবং ডাব্লু হচ্ছে ওজন। তো রোলারের ওজনের দেখো যখন আমরা উলম্বভাবে টানছি তখন দেখো কি হচ্ছে, রোলারের ওজনের বিপরীতে ক্রিয়া করছে এবং রোলারের ওজনটা কমে যাচ্ছে, ঠিক আছে। যেই দিকে টানছি তার বিপরীতে কি হচ্ছে, তার ওজনটা কমিয়ে যাচ্ছে। রোলার যেদিকে টানছি দেখো, রোলারটা যে হিসেবে আমরা টানছি তো তার দেখো ওজন বিপরীতে ক্রিয়া করছে, তাহলে কি হচ্ছে, রোলারের ওজন কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে, রোলার টানা সহজ হচ্ছে, ঠিক আছে। মানে যেই দিকে টানছি তার ওজনটা তার বিপরীতে ক্রিয়া করছে, ঠিক আছে, সেই দিকে হয়নি, তার ওজনটাকে মানে তার ওজনটাকে প্লাস করতে হয়নি, তার ওজনটা বিপরীতে কাজ করছে এবং কি হচ্ছে দেখো, ওজন কমে যাচ্ছে, তাহলে রোলার টানা সহজ হচ্ছে। একই রকমভাবে রোলার ঠেলার ক্ষেত্রে কি দেখছি আমরা, দেখো এখানে ও বি হচ্ছে অনুভূমিক উপাংশ, ঠিক আছে, ও বি হচ্ছে অনুভূমিক উপাংশ আর ও সি হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে ঠেলার ক্ষেত্রে দেখো এই যে রোলারের ওজন সে অভিমুখেই ক্রিয়া করছে, তাহলে সে অভিমুখে ক্রিয়া করার ফলে কিন্তু দেখো ওজন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে যেই দিকে ঠেলছি সেই দিকেই ওজনটা কি হচ্ছে, ক্রিয়া করছে, তাহলে রোলার ঠেলতে কষ্ট হচ্ছে, ঠিক আছে। রোলার ঠেলার ক্ষেত্রে কষ্ট হচ্ছে, মানে রোলার টানার থেকে রোলার ঠেলাটা বেশি কষ্ট হচ্ছে, কারণ রোলারটা যেদিকে ঠেলছি প্লাস রোলারের যে ওজন সেই অভিমুখেই ক্রিয়া করছে, তাই ঠেলতে কষ্ট হচ্ছে। আর টানার ক্ষেত্রে আমরা দেখলাম যে রোলারটা যেই দিকে টানছি কিন্তু তার ওজনটা তার বিপরীতে ক্রিয়া করছে, ফলে ওজন কমে যাচ্ছে, তাই রোলারটা টানতে সহজ হচ্ছে, ঠিক আছে। তো নিউটনের প্রথম গতিসূত্রতে আমরা বলের সংজ্ঞা বা বলের ধারণা দেখলাম। এবার দেখব যে জাড্য, ঠিক আছে, জাড্যটা কী জিনিস। তো দেখো এই যে এখানে রয়েছে, তো জাড্য কি, কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, ঠিক আছে, তাকেই জাড্য বলবো। তো জাড্য দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। তো স্থিতিজাড্য কাকে বলে, কোনো স্থির বস্তুর সর্বদা স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা স্থিতিজাড্য বলবো। তো স্থিতিজাড্যর অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, একটা গ্লাসের মধ্যে একটা পোস্ট কার্ডের ওপর, ঠিক আছে, একটা কয়েন রাখা হয়েছে। তারপর এই পোস্ট কার্ডটি ঠেলে দেওয়ার পর দেখো কয়েনটা সরাসরি কিন্তু নিচে পড়ে যাবে এবং পোস্ট কার্ডটি যে ঠেললাম সেটা চলে যাবে, ঠিক আছে। মানে একটা গ্লাসের ওপর পোস্ট কার্ডটা রেখেছি, তার উপর একটা কয়েন রেখেছি, ঠিক আছে। তো পোস্ট কার্ডটা আমি আঙুলের সাহায্যে ঠেলে দিলাম, কিন্তু পোস্ট কার্ডটি সরে গেল আর কয়েনটি দেখো সেই মাঝে টোপকে কিন্তু গ্লাসের মধ্যেই পড়লো, তাহলে কয়েনটি তার দেখো স্থির থাকার প্রবণতা রয়েছে, ঠিক আছে। মানে কয়েনটি পোস্ট কার্ডটির সাহায্যে কিন্তু সরে যায়নি,
আর যে নিজস্ব স্থির অবস্থা সেই প্রবণতাটা রয়েছে, ঠিক আছে, মানে স্থির থাকতে চাইছে, ঠিক আছে। তাহলে কয়েনটা স্থির থাকতে চাইছে বলে কি গ্লাসে দেখো টপকে পড়ে গেল আর কার্ডটা সরে গেল। একই রকমভাবে দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে। একটা দেখো ঠেলা গাড়ির ওপরে একটা বাটির মধ্যে কানা ভর্তি জল রাখা হয়েছে। তারপর ঠেলা গাড়িটা দেখো ঠেলে দেওয়ার পর কি দেখছি না, এই যে বাটির মধ্যে যে জলটি রয়েছে সেটা কি তার সেই স্থির ধর্মের প্রবণতাটি বজায় রাখতে চাইছে, মানে স্থির থাকতে চাইছে। এই গাড়িটাকে যে বাটির সাথে আমরা ঠেলে দিচ্ছি, তো বাটিটাকে গাড়ির সাথে ঠেলে দিলাম, কিন্তু যে জলটা সেটা তার স্থির ধর্ম মানে স্থির থাকার প্রবণতা দেখাচ্ছে। তারপর দেখো একটা স্থির ভাসের ভেতরে, ঠিক আছে, একটা স্থির বাসের ভেতরে কিছু যাত্রী স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। তারপর যখন বাসটি চলতে শুরু করলো, তারপর দেখো যাত্রীগুলো কি হচ্ছে পেছন দিকে হেলে যাচ্ছে, ঠিক আছে, পেছন দিকে হেলে যাচ্ছে। কেন? কারণ তার স্থির প্রবণতা দেখতে পাচ্ছি, কারণ বাস তো চলতে শুরু করছে কিন্তু যাত্রীগুলো তার স্থির থাকার প্রবণতা রয়েছে। তাই দেখো যখন চলতে শুরু করছে তখন দেখো যাত্রীগুলো এভাবে পেছন দিকে হেলে গেছে, ঠিক আছে। তাহলে এটাই স্থির থাকার প্রবণতা রয়েছে। তাহলে এটাও একটা স্থিতিজাড্যর এক্সাম্পল। তো গ্লাসের মধ্যে যে পোস্টকার্ড এটাও কিন্তু স্থিতিজাড্যর এক্সাম্পল। তারপরে যে খেলনা গাড়ির মধ্যে যে বাটি কানাই ভর্তি জল রয়েছে, ঠিক আছে, এটা যখন ঠেলছি তখন জল তার স্থির প্রবণতা রয়েছে, এটাও একটা স্থিতিজাড্যেরই এক্সাম্পল। তারপরে এই যে স্থির অবস্থায় যে বাস গাড়ি রয়েছে, তারপর যখন চলতে শুরু করলো যাত্রী সমেত, যাত্রীগুলো পেছন দিকে হেলে যাচ্ছে, ঠিক আছে, পেছন দিকে হেলে যাচ্ছে, সেটা কিন্তু স্থিতিজাড্যরই এক্সাম্পল। তারপর দেখো এক বালতি জল নিয়েছি, ঠিক আছে, এক বালতি জল নিয়েছে। তারপর এই বালতিটা মানে এক স্থান থেকে অন্য স্থানে কি করছে, স্থান পরিবর্তন করছে, মানে ঠেলে দিচ্ছে। তাহলে বালতিটা ঠিক সরে যাচ্ছে, কিন্তু ওর ভিতরে যে জলটা রয়েছে তার কিন্তু ধর্মটা স্থির থাকার প্রবণতাটাই রয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা স্থিতিজাড্যরই এক্সাম্পল। তারপরে এই যে কম্বল থেকে ধুলো ঝাড়া, এটা একটা স্থিতিজাড্যর এক্সাম্পল। যখন কম্বলের মধ্যে ধুলোটা ঝাড়ছি তখন দেখো তার স্থির থাকার প্রবণতা রয়েছে, ঠিক আছে, স্থির অবস্থায় রয়েছে, তারপর ধুলোগুলো পড়ছে, মানে এইভাবে ঝাড়া হচ্ছে তখন কি হচ্ছে স্থির অবস্থায় রয়েছে, তার স্থির ধর্মটাই রয়েছে। যখন কম্বলটাকে ঝাড়ছি নড়াচ্ছি তখন কি হচ্ছে আস্তে আস্তে ধুলোগুলো পড়ছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমরা স্থিতিজাড্যর এক্সাম্পল দেখলাম। এরপর দেখব গতিজাড্য। গতিজাড্য কি কোনো গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে গতিজাড্য। তো গতিজাড্যতে কি দেখো এখানে একটা বাসের মধ্যে কিছু যাত্রী রয়েছে, ঠিক আছে। তো বাসটি কি হচ্ছে, বাস বা গাড়ি যাই হোক, তো কি হচ্ছে দেখো গাড়িটি গতিশীল হতে হতে হঠাৎ যখন ব্রেক কষলে, ঠিক আছে, হঠাৎ যদি ব্রেক কষে থেমে যায় তখন দেখবে মানুষজন সামনের দিকে হেলে যাচ্ছে। কারণ কি গতিশীল গাড়ি বা বাসটির সাথে সাথে যাত্রীগুলো কিন্তু গতিশীল ছিল। হঠাৎ যখন থেমে গেল গাড়িটি, মানে যাত্রীগুলো তো একটা গতিশীলতা ধর্ম ছিল, সেটা কিন্তু যখন হঠাৎ থেমে যায় তখন সামনের দিকে ঝুঁকে পড়ে, ঠিক আছে, এটা সামনের দিকে ঝুঁকে পড়ছে, এটা কিন্তু গতিজাড্যের এক্সাম্পল। আর যখন স্থির অবস্থা থেকে বাস চলতে শুরু করে যাত্রীরা পেছন দিকে হেলে যায় সেটা কিন্তু স্থিতিজাড্যর এক্সাম্পল। আর যখন গতিশীল বাস হঠাৎ থেমে যায়, ঠিক আছে, আর যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে সেটা হয়ে যাবে গতিজাড্যের এক্সাম্পল। একই রকমভাবে নিউটনের গতিসূত্র খাতায় লিখে নিয়েছি। তো আমরা জানি যে নিউটনের যে 3টি গতিসূত্র তার বইয়ের নাম হচ্ছে কি প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, ঠিক আছে। যে বইটিতে 3টি গতিসূত্র আছে সে বইটির নাম হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। তো আমরা দেখলাম যে প্রথম গতিসূত্রতে কি বলেছে, কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, ঠিক আছে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পেলাম, বলের সংজ্ঞা বা ধারণা। আর আরেকটা যেটা পেলাম সেটা হচ্ছে জাড্যের ধারণা, ঠিক আছে। তো জাড্য কাকে বলে আমরা একটু আগেই দেখলাম। কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল যে অবস্থা সেটা বজায় রাখার প্রবণতাই হচ্ছে জাড্য। তো জাড্য দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য আর গতিজাড্য। তো স্থিতিজাড্য মানে হচ্ছে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, সেটা হচ্ছে স্থিতিজাড্য। তো স্থির বাস বা গাড়িকে চালাতে শুরু করলে পেছন দিকে হেলে যাওয়া, তারপর হচ্ছে কম্বাল লাঠি দিয়ে আঘাত করলে স্থিতিজাড্যের জন্য স্থির থাকার প্রবণতা, এগুলো হচ্ছে স্থিতিজাড্যর এক্সাম্পল। আরও আমরা দেখলাম বইতে। আর গতিজাড্য কি, গতিজাড্য হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, সেটাই হচ্ছে গতিজাড্য। এক্সাম্পল যেমন হচ্ছে
পাখার সুইচ অফ করার পরও গতিজাড্যের জন্য পাখার প্লেটগুলি ঘুরতে থাকে। তারপর চলমান বাস বা গাড়ি থেমে গেলে কি হয়, গতিজাড্যের জন্য ব্যক্তি সামনের দিকে হেলে যায়, সেটা হচ্ছে গতিজাড্যের এক্সাম্পল। এরপর দেখব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটিকে দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে স্থির ভরের ক্ষেত্রে আর একটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। ঠিক আছে, তো স্থির ভরের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র দেখো, স্থির ভরের কোনো বস্তুর উপর কার্যকর বল প্রয়োগের ফলে বলের অভিমুখে বস্তুটিতে সৃষ্ট ত্বরণ ও বলের মানের সমানুপাতিক এবং বস্তুটির ভরের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের একক পাই এবং ভরবেগের ধারণা পাই। এটা হচ্ছে স্থির ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো দেখো এই যে এখানে বলের একক দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা বল মানে জানি ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, ফোর্স মানে বল, তাহলে এফ ইকুয়াল টু এম এ, মাস মানে ভর ইন্টু ত্বরণ, এ মানে অ্যাক্সিলারেশন, তাহলে এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে, এটা থেকে ম্যাথ আছে। ঠিক আছে, ছোটোখাটো ম্যাথ আছে, এফ ইকুয়াল টু এম এ। তো এই যে বলের একক সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি। ঠিক আছে, তো সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন আর এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। তো আমরা পরিমাপ চ্যাপ্টারতে কিন্তু বলের একক এবং তার মাত্রা দেখেছি, অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখবে। তাহলে আমরা ডাইন কাকে বলবো, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ হলে, ঠিক আছে, যে বল প্রয়োগ করা হলে বস্তুর 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে 1 ডাইন বলবো। তাহলে 1 ডাইন ইকুয়াল টু কি, 1 ডাইন ইকুয়াল টু হচ্ছে 1 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার নিউটন কাকে বলবো, 1 নিউটন হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে আমরা 1 নিউটন বলবো। 1 নিউটন কি, 1 নিউটন হচ্ছে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে নিউটন আর ডাইনের সম্পর্ক দেখো দেওয়া আছে। এই যে নিউটন আর ডাইনের সম্পর্ক, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। ঠিক আছে, তাহলে যদি 1 নিউটন সমান কত ডাইন বলে, তাহলে আমরা বলবো 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এরপর আমরা পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখব। ঠিক আছে, তো দেখো এই যে এখানে এই রৈখিক ভরবেগ থেকেই ভরের পরিবর্তনশীল ক্ষেত্রে নিউটনের গতিসূত্র আমরা দেখব। ঠিক আছে, তো পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে আমরা ভরবেগের সংজ্ঞা জানবো। তো কি বলেছে, গতিশীল বস্তুটির ভর ও বেগের জন্য বস্তুটির মধ্যে একটি নতুন গতীয় ধর্মের প্রকাশ পায়, এই ধর্মটি হলো ভরবেগ। তো ভরবেগ মানে আমরা জানি ভর ইন্টু বেগ। ভরবেগের সিজিএস পদ্ধতিতে একক কি, গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড, আর ভরবেগের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভরবেগের মাতৃ সংকেত কি, আমরা ভরবেগের মাতৃ সংকেত আগে দেখেছি কি, mL/-1, এটা হচ্ছে ভরবেগের মাতৃ সংকেত। তো আমরা পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে রৈখিক ভরবেগের ধারণা ব্যবহার করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র জানব। তো এই যে দেখো, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বাহ্যিক কার্যকর বলের সমান, বল সেই দিকেই প্রযুক্ত হয়, ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে, এটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা যেমন দেখলাম স্থির ভরের ক্ষেত্রে আর পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে একই। ঠিক আছে, বলের একক এই যে, তো এখানে ভেঙে দেওয়া আছে এফ ইকুয়াল টু এম এ মানেই হচ্ছে কি, এফ ইকুয়াল টু এম এ মানেই হচ্ছে এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। কারণ এ মানে তো ত্বরণ, তাহলে ত্বরণ মানে জানি বেগের পরিবর্তন বাই সময়, তাহলে এটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এটাই হচ্ছে বল। ঠিক আছে, আগে দেখলাম এফ ইকুয়াল টু এম এ, এখন দেখছি এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটাই হচ্ছে, এটার মানেই হচ্ছে এম এ। ঠিক আছে, ভর ইন্টু বেগের পরিবর্তন বাই সময় মানেই হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তো এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, একটা হচ্ছে স্থির ভরের ক্ষেত্রে আর একটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। স্থির ভরের ক্ষেত্রে স্থির ভরের কোনো বস্তুর ওপর কার্যকর বল প্রয়োগের ফলে বলের অভিমুখে বস্তুটিতে সৃষ্ট ত্বরণ ওই বলের মানের সমানুপাতিক এবং বস্তুটির ভরের ব্যস্তানুপাতিক। আর পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কি দেখলাম, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বাহ্যিক কার্যকর বলের সমান, বল সেই দিকে প্রযুক্ত হয়, ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। তো এই যে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি পেলাম, 1 নম্বর পেলাম
বলের একক, ঠিক 1 নম্বর পেলাম বলের একক, 1 নম্বর পেলাম বলের একক, আর 2 নম্বর পেলাম ভরবেগের ধারণা। ঠিক আছে, 2 নম্বর পেলাম ভরবেগের ধারণা। তো বল মানে আমরা কি জানি, F ইকুয়াল টু এম ইন্টু এ। তো এ মানে কি, বেগের পরিবর্তন বাই সময়, তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটা হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে লিখি তাহলে কি হবে, এফ ইকুয়াল টু, তো এটা যদি আমরা ভালোভাবে লিখি তাহলে কি হবে, এফ ইকুয়াল টু এম এ এটা হবে। ঠিক আছে, কারণ বেগের পরিবর্তন সময় মানেই হচ্ছে ত্বরণ। এই যে বেগের পরিবর্তন বাই সময় মানে হচ্ছে এ। ঠিক আছে, ত্বরণ। তো এই সূত্র ধরে কিছু ম্যাথ আছে আমরা করব। তো বলের সিজিএস একক কি, বলের সিজিএস একক হচ্ছে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর যে এসআই একক, বলের এসআই একক আমরা জানি কি, বলের এসআই একক হচ্ছে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে বলের এসআই একক। তো সিজিএস পদ্ধতিতে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা ডাইন বলবো। ঠিক আছে, এটাকে আমরা ডাইন বলবো। আর যে এসআই একক রয়েছে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে আমরা নিউটন বলবো। ঠিক আছে, সেটাকে আমরা নিউটন বলবো। নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক কি হবে, তাহলে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। ঠিক আছে, এটা হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক। তো এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আর বলের মাত্রা কি জানি, বলের মাত্রা জানি mL/T⁻², এটা হচ্ছে বলের মাত্রা। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের একক তো জানি, আর একটা হচ্ছে ভরবেগের ধারণা। তো ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। ঠিক আছে, ভর ইন্টু বেগ মানে হচ্ছে ভরবেগ। তাহলে পি ইকুয়াল টু এমভি হচ্ছে, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে এমভি। তো ভরবেগের সিজিএস একক কি জানি, ভরবেগের সিজিএস একক জানি গ্রাম। ঠিক আছে, গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। আর যে এসআই এককটা কি জানি, কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড। আর ভরবেগের মাত্রা আমরা কি জানি, ভরবেগের মাত্রা জানি mL/T⁻⁻1, এটা হচ্ছে ভরবেগের মাত্রা। আর mL/T⁻², হচ্ছে বলের মাত্রা। এরপর আমরা দেখব নিউটনের তৃতীয় গতিসূত্র। তো নিউটনের তৃতীয় গতিসূত্রটি আছে ক্লাস 9-এর পেজ নাম্বার 36-এ। ঠিক আছে, এখানে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র দেওয়া আছে। তো আমরা সবাই জানি যে নিউটনের গতিসূত্রতে কি বলা আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই নিউটনের তৃতীয় গতিসূত্রতে বিভিন্ন ধরনের বল সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, তো দেখো এই যে বিভিন্ন ধরনের বল, যেমন হচ্ছে একটা হচ্ছে বিস্পর্শজনিত বল, একটা হচ্ছে স্পর্শহীন বল। তো স্পর্শজনিত বল কি, ঘর্ষণ বল, টান বল, লম্ব বল। আর স্পর্শহীন বল কোনগুলো, যেমন অভিকর্ষীয় বল, স্থির তড়িৎ বল, চৌম্বক বল, মানে বিনা স্পর্শে। ঠিক আছে, স্পর্শ ছাড়াই বল কাজ করবে। আর স্পর্শজনিত বল মানে স্পর্শ করে বল কাজ করবে। তো এখানে কিছু স্পর্শজনিত বলের এক্সাম্পল আছে, মানে স্পর্শ করে যে বল প্রয়োগ করছি সেটা হচ্ছে স্পর্শজনিত বল। যেমন হচ্ছে ঘর্ষণ বল, দুটি নির্দিষ্ট বস্তুর সংস্পর্শ তলটি যত বেশি অমসৃণ হবে ঘর্ষণ বলের মান তত বেশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল ভিন্নভাবে কাজ করে, যেমন রাস্তার মধ্যে যদি সাইকেল চালিয়ে যায় সেখানেও কিন্তু একটা অমসৃণ তল পাওয়া যায়, সেটাও ঘর্ষণ বল কাজ করে। ঠিক আছে, আমরা রাস্তার মধ্যে যে হাঁটাচলা করছি, রাস্তার মধ্যে যে হাঁটছি, ঠিক আছে, তো সেখানেও ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বলের জন্যই কিন্তু আমরা পিছলে সরাসরি পড়ে যাই না। ঠিক আছে, যেখানে বেশি ঘর্ষণ বল থাকবে সেখানে কিন্তু ভালো, আর ঘর্ষণ বল যেখানে কম হবে সেখানে দেখবে কি হবে, মসৃণ হবে। ঠিক আছে, এবং পিচ্ছিল হবে, ফলে পিছলে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যেখানেই অমসৃণ হবে সেখানে ঘর্ষণ বল তত বেশি কাজ করবে। ঠিক আছে, আর মসৃণ জায়গায় ঘর্ষণ বল কম হয়।
যেমন টান বল যেমন একটা দড়ি নেবে এবং তুমি তোমার বন্ধু মিলে, ঠিক আছে, টান বল প্রয়োগ করবে, দুই দিক থেকে কিন্তু টানবে, তুমি এইদিকে টানবে, তোমার বন্ধু এইদিকে টানবে, তো দুজনে যখন টানাটানি করবে একটা বল প্রয়োগ হবে, তো সেটা একটা হচ্ছে টান বল। এখানে দেখো টান বলের বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে, যে কীভাবে বল প্রয়োগ করে টান করা হয়, তো বল প্রয়োগ করে কিভাবে আমরা টানি, ঠিক আছে। তো দেখো এখানে লম্ব টালের এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, এক ব্যক্তি দড়ির সাহায্যে একটা বস্তুকে লম্বভাবে টানছে, ঠিক আছে। আমরা কুয়ো থেকে দড়ি বালতি দিয়ে বল প্রয়োগ করে জল টানি, সেটা একটা টান বল, ঠিক আছে, লম্বভাবে টান বল। তো দেখো এখানে ব্যক্তির ভর বেশি এবং এই বস্তুটি ভর কম, তাই কি করছে, টেনে টানতে পারছে বস্তুটিকে এবং নিজের কাছে আনতে পারছে টেনে, তাহলে কম ভরযুক্ত বস্তুকে নিজের দিকে টানছে। এরপর রয়েছে লম্ব বল। তো লম্ব বল কি, বিনা বাধায় যে কোনো বস্তু পড়তে থাকে, কারণ বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রের অভিমুখে ক্রিয়াশীল। বস্তুকে পড়তে না দেওয়ার জন্য কোনো দৃঢ় তলের ওপর এটিকে রাখা হয়। এর অর্থ ওই দৃঢ় তলটি বস্তুটির ওজনের সমান বল ঊর্ধ্বমুখে প্রয়োগ করে, এই বল হচ্ছে লম্ব বল। এই লম্ব বলের জন্যই আমরা নিজেদের দেহের ওজন অনুভব করি, ঠিক আছে। এই লম্ব বল না থাকলে বস্তুর ওজনও থাকে না। অবাধে পতনশীল বস্তুর ওজন এই কারণেই শূন্য। তো এখানে কিছু লম্ব বলের এক্সাম্পল দেওয়া আছে। দেখো টেবিলের মধ্যে একটা বই রাখা আছে, তারপর নিচের দিকে কিন্তু ওজনটা কাজ করছে, ঠিক আছে, বইয়ের যে ওজনটা সেটা নিচের দিকে কাজ করছে, সেটাও কিন্তু একটা লম্ব বল। তারপর টেবিলের মধ্যে একটা স্প্রিংকে নিচের দিকে বল প্রয়োগ করছে, সেখানেও কিন্তু একটা ওজন কাজ করছে, এটা একটা কিন্তু লম্ব বল। তারপর একজন ব্যক্তি তা অনুভূমিক তলের ওপর মেঝেতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবং দেখো দেওয়ালে বল প্রয়োগ করছে, এটা একটা হচ্ছে লম্ব বল, ঠিক আছে, নিচের দিকে যেহেতু তার ওজন কাজ করছে। আবার দেখো একটা কোনো ঢালু স্থান থেকে একটা বস্তুকে যদি ওপর থেকে নিচের দিকে মানে ফেলাচ্ছি, ঠিক আছে, গড়িয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানে লম্ব বল কাজ করছে। একটা ঘর্ষণ বলও কাজ করছে, মানে ঢালু স্থানের সঙ্গে বস্তুটি ঘর্ষণভাবে নেমে আসছে, তাহলে এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে। আবার ওপর থেকে নিচে দেখো তার ওজনটাও কাজ করছে, এটাও কিন্তু একটা লম্ব বল। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি দেখলাম, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো ক্রিয়ার প্রতিক্রিয়া কিভাবে কাজ করে, দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে। ভিন্ন বস্তু মানে ক্রিয়া যদি আমি হই, ঠিক আছে, ক্রিয়া যদি আমি হই তাহলে প্রতিক্রিয়া বস্তু, তাহলে দুটি ভিন্ন বস্তু হচ্ছে না। প্রতিক্রিয়া যদি বস্তু হয় তাহলে দেখো দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করছে, ক্রিয়া আমি আর বস্তু, মানে যেমন দেওয়াল, ঠিক আছে, দেওয়ালের উপর যদি আমি একটু বল প্রয়োগ করি, তাহলে দুটো বস্তু হচ্ছে আমি আর দেওয়াল, ঠিক আছে, আমার হাত এবং দেওয়াল। তারপর যেমন কোনো এক নদীর তীরে নৌকা থেকে ডাঙ্গায় উঠছি, সেখানেও কিন্তু একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া বল, কারণ আমি পা দিয়ে ডাঙ্গালে উঠছি নৌকা থেকে, তাহলে পা দিয়ে একটা ক্রিয়া বল এবং নৌকাতে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল, ঠিক আছে। তাহলে সেই নৌকা থেকে আমি ডাঙ্গালে যখন উঠছি তখন ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করছে। তারপর দুই হাত দিয়ে তালি বাজাও, দেখো সেখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করছে। ক্রিয়া বল যদি এফ হয়, প্রতিক্রিয়া বল মাইনাস এফ হবে, মানে তার প্রতিক্রিয়া বল ক্রিয়ার প্রতিক্রিয়া বল সমান হবে। ক্রিয়া বল যতক্ষণ স্থায়ী হয় প্রতিক্রিয়া বল সে ততক্ষণই স্থায়ী হবে। তুমি দেখো ক্রিয়া বল কাজ করো, সে প্রতিক্রিয়া বল তখনই কিন্তু তোমার উপর কাজ করবে। ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল একসাথেই হবে, ঠিক আছে, এবং সময়ের পার্থক্য হবে না, যে কত টাইম ধরে প্রতিক্রিয়াটা হবে তার অপেক্ষায় কিন্তু থাকে না, ক্রিয়ার প্রতিক্রিয়া সমানভাবেই হবে, ঠিক আছে, কোনো সময় পার্থক্য থাকে না যে এই টাইমের মধ্যে আমাকে প্রতিক্রিয়া বল করতে হবে কিংবা একটু পরে প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা নয়। যখনই আমি কোনো কাজই করব, ক্রিয়া করব, তার প্রতিক্রিয়া কিন্তু অপোজিটের সাথে সাথেই হবে। নিউটনের এই গতিসূত্র থেকে কিছু ম্যাথ আছে, ঠিক আছে, তো চলো করে নিই। তো 1 নম্বর ম্যাথটাতে কি বলেছে, 100 নিউটন বল 20 কেজি ভর বিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করলে কত ত্বরণ সৃষ্টি হবে। তো এখানে দেখো বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, ত্বরণ জিজ্ঞেস করেছে। তো আমরা নিউটনের গতিসূত্র থেকে একটা ফর্মুলা পেয়েছি, ঠিক আছে, সেই ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথ হবে। তো ফর্মুলাটা কি, F = ma, ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু ম্যাথ হবে। তো এখানে দেখো এফ দেওয়া আছে কত, 100 নিউটন, ঠিক আছে, আর এম দেওয়া আছে কত, এম দেওয়া আছে 20 কেজি, আর এখানে জিজ্ঞেস করেছে কত। তো আমরা এই সূত্র ধরে করব, এফ
ইকুয়াল টু এম এ। এফ কত 100 নিউটন, এফ 100, আর এম কত এখানে দিয়েছে 20, আর ইন্টু এখানে এ আছে, ঠিক আছে। তো তাহলে 20 এ, ঠিক আছে, 20 এ ইকুয়াল টু 100 হবে। তাহলে এ ইকুয়াল টু কী হয়ে যাবে 100/20। তাহলে এ ইকুয়াল টু কী হবে দেখো, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 5 10। তাহলে কী হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। তারপর 2 নম্বর ম্যাথটাতে কী বলেছে, 10 গ্রাম কোনো বস্তুর ওপর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিতে কত বল প্রয়োগ করতে হবে। তো দেখো এখানে সেই এফ ইকুয়াল টু এম এর সূত্র দিয়ে আমরা করব, ঠিক আছে, এফ ইকুয়াল টু এফ এর সূত্র দিয়ে করব। তো এখানে ভর কত বলেছে, ভর বলেছে 10 গ্রাম, তাহলে এম ইকুয়াল টু 10 গ্রাম। আর এখানে এ ইকুয়াল টু কত বলেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে এফ চেয়েছে, এফ সমান সমান কত, ঠিক আছে, এই যে কত বল প্রয়োগ করতে হবে। বল মানে তো জানি নিউটন, বল মানে জানি এফ। তাহলে দেখো এখানে 10 গ্রাম, এখানে ভরটা সিজিএস পদ্ধতিতে আছে আর এখানে ত্বরণটা এসআইতে আছে। তাহলে আমি যদি এসআইতেই ম্যাথটা করি তাহলে কি করব, ভরকে এসআইতে করে নিতে হবে। তাহলে ভরকে এসআইতে করলে গ্রাম থেকে কেজিতে করতে হবে। তাহলে দেখো এখানে 10 গ্রাম আছে, তাহলে 10/1000 হবে, কারণ আমরা গ্রাম থেকে কেজিতে করছি। গ্রাম থেকে কেজিতে করলে 10কে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে কত হবে 0.01 কেজি, ঠিক আছে। তাহলে এই সূত্রটা বসিয়ে দাও, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম কত বলেছি 0.01 ইন্টু এ কত 5। তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে যাবে 0.05 নিউটন, কারণ এসআইতে বার করছি আমরা। যদি সিজিএসে করতাম তাহলে ডাইন হতো, ঠিক আছে। এখানে যেহেতু এসআইতে করছি তাহলে এই অ্যান্সারটা হবে। তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে গেল 0.05 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে নিউটন। এরপর 3 নম্বর ম্যাথে কি বলেছে, 20 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল কত। তো এখানে বল দেওয়া আছে আর ভর দেওয়া আছে, বল দেওয়া আছে আর ভর দেওয়া আছে। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তো আমাদেরকে ত্বরণ বার করতে হবে, এখানে ত্বরণ দেওয়া নেই। এখানে আমরা গতির ফর্মুলার সাহায্যে ত্বরণ বার করব। এখানে সময় দেওয়া আছে 10 সেকেন্ড আর বেগ দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে প্রথমে ত্বরণ বার করতে হবে। তাহলে গতির সূত্রের সাহায্যে আমরা ত্বরণ বার করব। তো কোন সূত্রটা ইউজ করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা ত্বরণটা বার করতে পারবো। তো এখানে দেখো বলেছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময় 40 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। তো এখানে ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। ইউ এখানে স্থির অবস্থা থেকে বলেছে, তাহলে 0 হবে, প্লাস এখানে ত্বরণ দেওয়া নেই, ত্বরণ হবে এ ইন্টু টি কত দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে 40 ইকুয়াল টু 10 এ। তাহলে আমাদেরকে এ বার করতে হবে, 10 এ ইকুয়াল টু 40, এ ইকুয়াল টু 40/10। তাহলে এ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ বেরোলো। যেহেতু এখানে এসআইতেই ম্যাথটা করা আছে, কোয়েশ্চেনে এসআইতেই দেওয়া আছে কেজি মিটার পার সেকেন্ড, তাহলে ম্যাথের অ্যান্সারটা আমাদেরকে এসআইতেই বার করতে হবে। এরপর আমরা যে নিউটনের গতিসূত্রের যে ফর্মুলা সেটা ইউজ করব, এফ ইকুয়াল টু এম এ। তো কোয়েশ্চেনে আমাদেরকে বল কত বলেছে, এফ ইকুয়াল টু এম কত আছে, এম আছে 20 কেজি। তাহলে এম 20 কেজি ইন্টু এ কত, আর এ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে যাবে 80 নিউটন। 80 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 80 নিউটন। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার।
তাহলে প্রথমে এই সূত্রটা দিয়ে আমরা ত্বরণ বার করলাম, তারপর এই সূত্র দিয়ে বল বার করলাম। তো এখানে এম ছিল 20 কেজি, ইউ এখানে ছিল 0, টি ছিল 10 সেকেন্ড, আর ভি ছিল 40 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে আমরা এ সমান সমান কত সেটা বার করেছি, তারপর এফ সমান সমান কত সেটা বার করেছি। তারপর 4 নম্বর ম্যাথে বলেছে 100 কেজি ভরের একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যেতে যেতে হঠাৎ ব্রেক কষলো। গাড়িটি 20 মিটার দূরেতে গিয়ে থামে। তাহলে ব্রেক দ্বারা প্রযুক্ত বল কত? এটা থামে। তাহলে এখানে এম দেওয়া আছে 100 কেজি, তারপর ইউ সমান সমান কত আছে 10 মিটার পার সেকেন্ড, তারপর ভি ইকুয়াল টু 0 কারণ গাড়িটি থেমে গেছে, আর এখানে বলেছে এস 20 মিটার দূরত্ব কত, সরণ কত 20 মিটার। তো এখানে আমাদেরকে কোয়েশ্চেনে বলেছে প্রযুক্ত বল কত, আমাদেরকে বল বার করতে হবে। তো বল বার করতে হলে আমাদেরকে ভর আর ত্বরণ জানতে হবে। তো ভর এখানে দেওয়া আছে 100 কেজি, তো ত্বরণ দেওয়া নেই, তাহলে ত্বরণ বার করতে হবে। তো এখান থেকে আমাদের গতির সূত্রটা বার করতে হবে, এই গতির সূত্র থেকে ত্বরণ বার করতে হবে, তারপর আমরা বল বার করব। তো প্রথমে আমাদেরকে ত্বরণ বার করতে হবে কত, তারপর বল বার করতে হবে কত, এই দুটো বার করতে হবে। তো স্টেপ 1-এ কী লিখব? স্টেপ 1-এ গতির সূত্র দিয়ে ত্বরণ বার করব। তো এখানে ইউ দেওয়া আছে, এখানে ইউ ভি আর এস দেওয়া আছে, সময় দেওয়া নেই কোশ্চেনে, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব? ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2as। এখানে মাইনাস কেন এলো? কারণ গাড়িটি ইউ বেগে যাচ্ছিল, তারপর ভি বেগে থেমে গেছে, মানে মন্দনের সৃষ্টি হয়েছে, মাইনাস নেগেটিভের সৃষ্টি হয়েছে, তাই এখানে মাইনাস হলো। তাহলে ভি কত দেওয়া আছে? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার কত হয়ে যাবে 10 তার হোল স্কোয়ার, 2 ইন্টু এ দেওয়া নেই, এ বার করতে হবে। আর এস কত আছে? এস আছে 20 মিটার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, তাহলে 100 মাইনাস 40 তো এখানে ভি সমান সমান তো 0 হবে, কারণ গাড়ি থেমে গেছে, তাহলে এগুলো 0 হবে। তাহলে আমাদেরকে এ বার করতে হবে। তাহলে কী হবে? 40 এটা সমান চিহ্নের এই দিকে এলো, আর 100টা এখানে, তাহলে এ ইকুয়াল টু কী হয়ে যাবে 100/40, তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা এ পেয়ে গেছি, এবার আমাদেরকে এফ বার করতে হবে। তো এফ বার করার সূত্র কি? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু কী হবে? ভর এখানে দেওয়া আছে 100 কেজি, 100 ইন্টু এ কত আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু কত হয়ে যাবে? যদি 2.5কে 100 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 250 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে নিউটন। তাহলে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল সমান সমান 200 নিউটন, এটা হবে অ্যান্সার। কারণ এখানে দেখো এসআই পদ্ধতিতে, এখানে কোয়েশ্চেনে এসআই পদ্ধতিতে আছে, তাই আমরা অ্যান্সারটাও এসআই পদ্ধতিতেই করেছি। এটা হয়ে যাবে স্টেপ 2, এটা স্টেপ 2 আর এটা স্টেপ 1, কারণ স্টেপ 1-এ আমরা গতির সূত্র বার করেছি, আর স্টেপ 2-এ আমরা বলের সূত্র বার করেছি। তো এর আগের ম্যাথটাও সেম, প্রথমে গতিসূত্র, তারপর গতিসূত্র থেকে ত্বরণ বার করেছি, তারপর ত্বরণ থেকে বলের সূত্রটা বার করেছি, মানে বল বার করেছি। তাহলে এটা স্টেপ 1, স্টেপ 2। তারপর 5 নম্বর ম্যাথে কি বলেছে? 100 কেজি ভরের গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময়ে 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে তাহলে ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল কত? তো এখানেও বল চেয়েছে, বল কত? তো এখানে দেখো বল চেয়েছে, ভর দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর বেগ দেওয়া আছে। তাহলে বল বার করতে হলে তো ত্বরণ চাই,
কারণ আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, ভর ইন্টু ত্বরণ, তো ভর দেওয়া আছে ত্বরণ নেই, তাহলে ত্বরণ বার করতে হলে আমাদেরকে গতির সূত্র ইউজ করতে হবে। তো দেখো এখানে এম ইকুয়াল টু 100 কেজি দেওয়া আছে, তারপর টি ইকুয়াল টু কত দেওয়া আছে 10 সেকেন্ড, আর এখানে দেখো যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে অন্তিম বেগ দেওয়া আছে, তাহলে ইউ ইকুয়াল টু 0 কারণ স্থির অবস্থা থেকে বলেছে, আর ভি ইকুয়াল টু কত বলেছে 30 মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে এ সমান সমান কত সেটা বার করতে হবে, আর এফ সমান সমান কত সেটা বার করতে হবে। তো প্রথম আমাদেরকে ত্বরণ বার করতে হবে, ত্বরণ বার করার পরে আমরা বলটা বার করতে পারবো, কারণ এফ সমান সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে স্টেপ 1-এ কী করব, গতিসূত্র ইউজ করব এবং ত্বরণটা বার করব। তো এখানে দেখো টি ইউ ভি দেওয়া আছে, তাহলে কোন গতিসূত্রটা ইউজ করব যাতে ত্বরণ থাকে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা ইউজ করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কারণ এটা প্লাস হলো কেন, কারণ স্থির অবস্থা থেকে অন্তিম অবস্থায় বেগ বাড়ছে, ঠিক আছে 30 সেকেন্ডে হয়েছে। তাহলে ভি ইকুয়াল টু কত আছে এখানে 30, ইউ এখানে 0 আছে, প্লাস এটা বার করতে হবে টি কত বলা আছে 10 সেকেন্ড, তাহলে 30 ইকুয়াল টু কত হবে 10 এ, তাহলে আমাদেরকে 10 এটা সমান চিহ্নের এইদিকে নিয়ে আসবো, 10 ইকুয়াল টু 30, তাহলে এ ইকুয়াল টু কী হয়ে যাবে 30 বাই 10, ঠিক আছে, ইকুয়াল টু হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ত্বরণটা পেয়ে গেছি, এবার বলটা বার করব। তো এবার আমাদেরকে স্টেপ 2-এ বল বার করতে হবে। তো বলের ফর্মুলা জানি এফ ইকুয়াল টু এম এ, তো আমাদেরকে এফ বার করতে হবে, এফ ইকুয়াল টু এম কত আছে এখানে 100 কিলোগ্রাম, তাহলে 100 কিলোগ্রাম ইন্টু এ কত বার করেছি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে যাবে 300 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 300 নিউটন বল। তারপর 6 নম্বর ম্যাথে দেখো 10 কেজি ভরের বস্তুকে টেবিলে রাখা হলে টেবিলে দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বল কত। তো এখানে দেখো লম্ব বল চেয়েছে, ঠিক আছে, লম্ব বল মানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তো এই সূত্রটা আমরা জানি, তো এই সূত্রটা আমরা কখন ইউজ করব, এটা অনুভূমিকভাবে ইউজ করি, আমরা ইউজ করি। আর একটা যেটা আছে সেটা এফ ইকুয়াল টু এম জি, তো এটা আমরা কখন ইউজ করব, এটা লম্ব বলভাবে মানে উল্লম্বভাবে যখন বলবে ওপর থেকে নিচে, তো এটা উল্লম্বভাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে উল্লম্ব সূত্রটা ইউজ করব, কারণ কি বলেছে প্রযুক্ত প্রতিক্রিয়া বল, তো এখানে টেবিলের ওপর একটা বস্তুকে রাখা হয়েছে, তাহলে লম্ব বল, আর লম্ব বল মানে সেখানে ওজন বা বিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে দেখো এখানে এম ইকুয়াল টু দেওয়া আছে 10 কেজি, তারপর জি সমান সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদেরকে এখানে এফ পার করতে হবে, তাহলে এফ ইকুয়াল টু এম জি, এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে, উল্লম্বর ক্ষেত্রে। তাহলে এফ ইকুয়াল টু এম কত আছে 10 কেজি, তাহলে 10 ইন্টু অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে যাবে 10 ইন্টু 10, 10 10 100 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানেই হচ্ছে নিউটন, তাহলে এটা হবে 100 নিউটন বল। তো এখানে দেখো লম্ব বল কাজ করছে মানে ওজন কাজ করছে, তাহলে আমরা এখানে এফকে ডাব্লু দিয়েও লিখতে পারি, ঠিক আছে, ওয়েট ওজন, লম্বভাবে বল কাজ করা মানেই সেখানে ওজন কাজ করা, তাহলে এখানে এফকে আমরা ডাব্লু দিয়েও লিখতে পারি ওয়েট, ঠিক আছে, ডাব্লু ইকুয়াল টু এম জি, এফ দিয়েও লিখতে পারি, কিন্তু ওজন যেহেতু কাজ করছে ডাব্লু দিয়েও লিখতে পারি। তারপর 7 নম্বর ম্যাথটা দেখো এম ভরের একটি বস্তুকে টেবিলে রাখা হলো, টেবিল দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বল 80 নিউটন হলে ভর কত, আর এখানে অভিকর্ষ ত্বরণের মান দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো এখানে একটা বস্তুকে টেবিলে রাখা হয়েছে, তাহলে এখানে লম্ব বল কাজ করছে, আর লম্ব বল কাজ করলে কি হয় ওজন সেটা, ঠিক আছে, তাহলে এখানেও এফ বা ডাব্লু ইকুয়াল টু এম জি, এই সূত্রটা ইউজ হবে,
কারণ এফ দিয়েও লিখতে পারি কিংবা ডাব্লু দিয়েও লিখতে পারি। লম্ব বল মানেই ওজন কাজ করা। তো এটাও উলম্ব বল কাজ করছে, ঠিক আছে, এটা উলম্বর ক্ষেত্রে। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে। এখানে এফ সমান সমান দিয়েছে 10 নিউটন, এখানে এফ সমান সমান দিয়েছে 80 নিউটন, এই যে 80 নিউটন দিয়েছে। তারপর জি সমান সমান দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এম বার করতে হবে, ঠিক আছে, এম সমান কত মানে ভর কত বার করতে বলেছে। তাহলে এই সূত্রটা ইউজ করি, এফ ইকুয়াল টু এফ বা ডাব্লু যা ইউজ করো, এফ বা ডাব্লু ইউজ যা করো, ঠিক আছে, এফ জি। তাহলে এখানে এফ বা ডাব্লু কী দেওয়া আছে 80 নিউটন, 80, ঠিক আছে, 80 নিউটন ইকুয়াল টু এম ইন্টু এখানে অভিকর্ষের ত্বরণের মান কত আছে 10, তাহলে 80 ইকুয়াল টু 10 এম, ঠিক আছে। তাহলে 10 এম ইকুয়াল টু 80, তাহলে এম ইকুয়াল টু কী হয়ে যাবে, এম ইকুয়াল টু হয়ে যাবে 80/10, তাহলে এম ইকুয়াল টু 8 কেজি, এটা হবে অ্যান্সার। তো এই ম্যাথগুলো হচ্ছে নিউটনের গতিসূত্রের ম্যাথ। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, আগে একবার দেখে করবে, তারপর না দেখে প্র্যাকটিস করবে। তা একবার দুবার প্র্যাকটিস করার পরে ম্যাথগুলো খুব সহজ হবে, ঠিক আছে। শুধুমাত্র ফর্মুলাগুলো মুখস্থ করলে কিন্তু ম্যাথগুলো পাওয়া যাবে। তো আগের ভিডিওতে আমরা গতিসূত্রের ফর্মুলাগুলো করেছি, ঠিক আছে, অবশ্যই কিন্তু এই ফর্মুলাগুলো মুখস্থ রাখবে। আর আজকে যে একটা ফর্মুলা, স্পেশাল ফর্মুলা যেটা এফ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ মানে এফ ইকুয়াল টু এম এ। তো এই সূত্র দিয়েই, ঠিক আছে, এই ম্যাথগুলো হবে। এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে নিউটনের গতিসূত্রের ফর্মুলা। আর আগের ভিডিওতে গতিসূত্রের 4টে করে ফর্মুলা করেছি, ঠিক আছে। উলম্ব ক্ষেত্রে এবং অনুভূমিক ক্ষেত্রে এগুলো কিন্তু দেখবে। ওই গতিসূত্রের ফর্মুলাগুলো খুবই জানা আবশ্যক, এই ম্যাথগুলোতে কাজে লাগবে। দেখব রৈখিক ভরবেগের সংরক্ষণ। তো এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ, এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের ওপর নির্ভরশীল, ঠিক আছে। তো কি বলেছে, রৈখিক ভরবেগের সংরক্ষণে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। তো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। রৈখিক ভরবেগের সংরক্ষণে দুটি বস্তু রয়েছে, ঠিক আছে, এদেরকে কোনো বল প্রয়োগ না করার ফলে একে অপরের যখন যাচ্ছে পরস্পর দুই বস্তু একদিকেই, ঠিক আছে, তারপর দেখো সংঘর্ষ হচ্ছে একে অপরের, যাওয়ার পরে সংঘর্ষের ফলে দেখো সেই একই রকম যে তাদের যে গতিটা সেটা একই রকম হয়ে গেছে। তাহলে প্রাথমিক গতি এবং অন্তিম গতি দেখো সে একই রকমভাবে সেম হয়ে গেছে, ঘর্ষণের আগেও যা ছিল ঘর্ষণের পরও। তো সেটাই বলেছি যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে, মানে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। মানে বল প্রয়োগ না করার ফলে যদি দুটি বস্তু পারস্পরিক সংঘর্ষ হচ্ছে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দেখো আবার সেই একই রকম গতি ধরে যাচ্ছে, তাহলে কোনো পরিবর্তন হয়নি। এটাই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ। তো রৈখিক ভরবেগের সংরক্ষণের আরও এক্সাম্পল যেমন বন্দুকের পিছু ওঠা, তারপরে এই যে রকেটের গতি, তারপরে এই যে হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহ, এটাও কিন্তু হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণের এক্সাম্পল। তো রৈখিক ভরবেগের সংরক্ষণে দেখো দুটো বস্তু রয়েছে, একটা m1 আর একটা m2 ভরের বস্তু, ঠিক আছে। m1 ভরের বস্তুটি u1 বেগে যাচ্ছে আর m2 ভরের বস্তুটি u2 বেগে যাচ্ছে, ঠিক আছে। এই দুটো হচ্ছে প্রাথমিক বেগ। তারপর যখন সংঘর্ষ হচ্ছে m1 বস্তুটি v1 বেগে যাচ্ছে আর m2 বস্তুটি v2 বেগে যাচ্ছে, এটা হচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে। প্রাথমিক বেগ এবং সংঘর্ষের পরে অন্তিম বেগ, ঠিক আছে। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণে যে সূত্রটা কি হবে, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, প্রাথমিক বেগ ইকুয়াল টু অন্তিম বেগ, ঠিক আছে। দুটি বস্তুর প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু দুটি বস্তুর অন্তিম ভরবেগ। তো এই যে দেখো বন্দুকের এবং তার গুলির গতি, তারপর রকেটের গতি, হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহ, এগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তোমরা বাড়িতে দেখবে এবং ভালো করে বুঝবে কিভাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ হচ্ছে, ঠিক আছে।
তো বন্দুকের পিছু হটার ক্ষেত্রে দেখো কি বলেছে, একটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন গুলি তীব্র বেগে সামনের দিকে নির্গত হয় এবং সঙ্গে সঙ্গে বন্দুকও পিছু হটে যায়। আমরা যখন যখন বন্দুক থেকে গুলি ছুড়ি, ঠিক আছে, তখন সে গুলি ছোড়ার পরে দেখবে একটু বন্দুকটা পেছিয়ে যায়, ঠিক আছে, গুলি সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বন্দুকটা একটু পিছনে সরে যায়। এই ঘটনা আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তো এটা হচ্ছে এক ধরনের রৈখিক ভরবেগের সংরক্ষণের এক্সাম্পল। তাহলে দেখো, গুলি আর বন্দুকের গতিবেগের অভিমুখ বিপরীত, ঠিক আছে, গুলি সামনের দিকে গতিশীল এবং বন্দুক পিছনের দিকে যাচ্ছে। তো এটা রৈখিক ভরবেগ সংরক্ষণ হচ্ছে। তো বন্দুকের ভেতরে যে গুলিটা ছিল সেটা তীব্র বেগে এগিয়ে গেল, ঠিক আছে, এবং বন্ধুর যে ভরটা একটু হ্রাস হলো আর পেছনের দিকে একটু সরে গেল, তাহলে এটা হয়ে গেল সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ। একই রকমভাবে রকেটের গতির ক্ষেত্র। তো দেখো, মহাকাশে পাড়ি দেওয়ার জন্য রকেট কি হচ্ছে, জ্বালানি প্রকোষ্ঠ ভরা থাকে এবং এই জ্বালানির দহনে উৎপন্ন গ্যাস তীব্র বেগে পেছন ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। এই রকেটের ভেতরে জ্বালানি প্রকোষ্ঠে জ্বালানি ভরা আছে এবং যখন রকেট তীব্র বেগে যাচ্ছে তার পেছন থেকে কী হচ্ছে, জ্বালানি ছিদ্র থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তীব্র বেগে পেছন থেকে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে মহাকাশে রকেটের ওপর যে গতিশীল রকেটটি রয়েছে তার উপর কিন্তু বাইরে থেকে কোনো প্রযুক্ত বল করা হয় না, ঠিক আছে, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করা হয় কারণ নিজে থেকেই তো সরাসরিভাবে মহাকাশে যাচ্ছে, সেখানে তো বল প্রযুক্ত করা হচ্ছে না। তাহলে সেই তীব্র জ্বালানি কী হচ্ছে, তীব্রভাবে পেছন দিক থেকে বেরছে ছিদ্র দিয়ে এবং রকেট তত এগিয়ে যাচ্ছে সামনের দিক থেকে, ঠিক আছে, এবং তীব্র জ্বালানি যখন আস্তে আস্তে কী হচ্ছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তখন রকেটের যে ভর সেটা হ্রাস পাচ্ছে এবং যে রকেটটা তত সামনের দিকে এগোচ্ছে। তাহলে এখানে দেখো ভরবেগের সংরক্ষণ হচ্ছে, ঠিক আছে। তাহলে ভর হ্রাসের জন্য গতিশীল রকেটের বেগ বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি নিষ্ক্রমের আগে ও পরে রকেটের জ্বালানির মোট ভরবেগ একই রয়েছে, ঠিক আছে, রকেট ও জ্বালানির মোট ভরবেগ একই রয়েছে। একই রকমভাবে দেখো, হোস পাইপের মধ্য দিয়ে জলের প্রবাহ। দেখবে যখন সে বড় বড় পাইপগুলোর মধ্যে যখন অত্যধিক তীব্র বেগে আমরা যখন জল পার করি, ঠিক আছে, বিশাল চাপে, তখন দেখবো হোস পাইপের মুখ দিকে তীব্র বেগে জল বেরিয়ে আসে, ঠিক আছে, এই যে দেখো হোস পাইপের মধ্যে তীব্র বেগে জল প্রেসারে বেরিয়ে আসছে। তারপর কি হচ্ছে, নির্গত জলের সামনের দিকে একটা নির্দিষ্ট মানের ভরবেগ থাকে, ওই ভরবেগ সংরক্ষণ অনুযায়ী পাইপের একটা সমান মানের পশ্চাৎমুখী ভরবেগ থাকবে। এই কারণে পাইপটাকে ধরে থাকতে বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে, যা অসুবিধাজনক। তার জন্য দেখবে হোস পাইপগুলো কিন্তু ধরে রাখতে হয়, ঠিক আছে, কারণ সামনের দিকে অত্যন্ত তীব্র বেগে জল যাচ্ছে এবং তার যে ভরবেগ সেটাও কিন্তু পেছনের দিকে কী হবে, পশ্চাৎমুখী ভরবেগ থাকবে, তার নিশ্চয়ই একটা পশ্চাৎমুখী ভরবেগ থাকবে, ঠিক আছে, সমান। তখন সে পাইপটাকে ধরার জন্য কিন্তু একটা বল প্রয়োগ করতে হবে। তার জন্য এই পাইপটাকে ধরে রাখতে একটা বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, যাতে না পিছলে যায় পাইপটা, যাতে না ছিটকে যায় পাইপটা, ঠিক আছে। তো এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। আর উদাহরণ যেমন বন্দুকের গুলি ছোড়া, রকেটের গতি, হোস পাইপের মধ্যে জল প্রবাহ। আর রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটা কি, সূত্রটা দেখলাম m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র। এই সূত্র দিয়েও কিন্তু কিছু ম্যাথ আছে, ঠিক আছে, ছোটোখাটো ম্যাথ আছে। 8 নম্বর ম্যাথে কি বলেছে, 2 কেজি ভরের একটা বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বুলেটটির বেগ কত? তো এখানে বুলেট না লিখে বন্দুকের বেগ কত, ঠিক আছে, বন্দুকের বেগ কত। তো এখানে এম দেওয়া আছে 2 কেজি, ঠিক আছে, আর একটা দেওয়া আছে কি 20 গ্রাম ভরের বুলেট, ঠিক আছে, এটা হচ্ছে বন্দুক, এটা হচ্ছে বন্দুকের ভর। আর যে বুলেট 20 গ্রাম ভরের একটি বুলেট, তাহলে বুলেটের ভর কত, বুলেটের ভর হচ্ছে কত 20 গ্রাম, ঠিক আছে। তাহলে 20 গ্রামকে আমাদেরকে কেজিতে করতে হবে, তাহলে 20 গ্রাম বাই 1000 দিয়ে ভাগ করতে হবে, তবে কেজি হবে, ঠিক আছে, 20 বাই 1000 কেজি। তাহলে কোন সূত্রটা ইউজ করব, এটা m1
u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, এই সূত্রটা ধরে আমরা ম্যাথ করবো। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র। তো এই সূত্রটা দিয়ে আমরা করব। তো প্রথমে দেখো কি বলেছে, বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটা বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। তো আমরা বলি বন্দুকের গুলি চালানোর আগে, তো গুলি চালানোর আগে কি লিখব, গুলি চালানোর আগে দেখো m1 u1 ইকুয়াল টু 0 হবে, কারণ গুলি চালানোর কোনো গতি সৃষ্টি হয়নি। গুলি চালাবে তবেই না গতি সৃষ্টি হবে বন্দুক থেকে। আর m2 u2 ইকুয়াল টু 0, তাহলে মোট ভরবেগ কত দেখো, মোট ভরবেগ ইকুয়াল টু 0, কারণ গুলি চালাবে তবেই না তার গতি সৃষ্টি হবে, গুলি এগিয়ে যাবে এবং বন্দুক পেছিয়ে যাবে। তো গুলি চালানোর আগে কোনো গতির সৃষ্টি হয়নি, পরিবর্তন হয়নি, আর ভরও স্থির। আর গুলি চালানোর পরে কি লিখব, m1 v1 ইকুয়াল টু, দেখো এখানে তো এটা হচ্ছে বন্দুক। ঠিক আছে, এটা হচ্ছে বন্দুক। তাহলে এখানে বন্দুকের ভর কত দিয়েছে, 2 কেজি। তাহলে 2 ইন্টু ভর বেগ এখানে দেওয়া নেই, 2 ইন্টু v1। ঠিক আছে, তারপর m2 v2 মানে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে গুলি। ঠিক আছে, এটা হয়ে যাবে গুলি বা বুলেট যাই বলো। ঠিক আছে, তাহলে এটার ভর কত আছে, 20 গ্রাম। তো 20 গ্রাম মানে কি হয়ে যাবে, 20/1000 ইন্টু v2 মানে বেগ কত আছে 150 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 150। তাহলে এটাও একই রকমভাবে বন্দুক হয়ে যাবে। আর এই যে m2 u2 এটা হয়ে যাবে গুলি বা বুলেট যাই বলো, আমি এখানে গুলি লিখলাম। ঠিক আছে, তো দেখো এটা যদি কাটাকুটি করি, ঠিক আছে, 2 5 10, 5 3 15, তাহলে এর মোট ভরবেগ কত হচ্ছে, মোট ভরবেগ 2v1 প্লাস 3, এটা হয়ে যাবে গুলি চালানোর পরের ভরবেগ। ঠিক আছে, আর গুলি চালানোর আগে তো 0 আছেই, বন্দুকেরও নেই গুলিরও নেই। ঠিক আছে, বন্দুকেরও ভর স্থির, গুলিরও ভর স্থির, আর বন্দুকও কোনো বেগ নেই, গুলিরও কোনো বেগ নেই, বন্দুকেরও কোনো বেগ নেই, যা হয়েছে গুলি চালানোর পরেই হয়েছে। ঠিক আছে, এই ভরবেগ সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু দেখো কাজ হওয়ার পরে যেগুলো ঘটছে সেগুলোই হবে। ঠিক আছে, আর তার আগে কিন্তু সমস্ত 0 হবে, কারণ তার আগে কোনো ঘটনাই ঘটছে না। ঠিক আছে, তার ভরও স্থির, বেগও স্থির, কারণ স্থির হয়ে রয়েছে, যা ঘটছে সব পরেই ঘটছে। তাহলে এই সূত্রটা ধরে আমরা ম্যাথটা করব, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো এখানে m1 u1 প্লাস m2 u2 0 হবে, টোটালটাই 0, কারণ তার মোট ভরবেগ 0। ঠিক আছে, বন্দুকেরও আর গুলিরও। তারপর আমরা গুলি চালানোর পরে কি দেখব, এখানে ভর আছে দেখো 2 ইন্টু বেগ দেওয়া নেই বন্দুকের, তাহলে v1 প্লাস m2 কত আছে, মানে গুলি বা বুলেটের ভর কত দেখলাম, গুলির ভরবেগ দেখলাম 3। ঠিক আছে, মোট ভরবেগ 3। তাহলে আমাদেরকে বন্দুকের বেগ বার করতে বলেছে, তাহলে এই যে সমান চিহ্নের এইদিকে চলে এলো, 2v1 ইকুয়াল টু -3 হয়ে যাবে। ঠিক আছে, এটা -3 হয়ে যাবে, কারণ +3 ছিল, -3 হয়ে গেল। তাহলে v1 ইকুয়াল টু -3/2, তাহলে v1 ইকুয়াল টু কী হয়ে যাবে 1.5 মিটার পার সেকেন্ড। এটা মাইনাস হবে কেন, কারণ মাইনাস হয়েছে। ঠিক আছে, তাহলে -1.5 মিটার পার সেকেন্ড। তারপরে 9 নম্বরটা দেখো, 4 কেজি রাইফেল থেকে 10 গ্রাম বুলেট 250 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেলে রাইফেল কত বেগে সরে আসবে। তো একই রকমভাবে সেম ফর্মুলা। ঠিক আছে, তাহলে কোন ফর্মুলাটা হবে, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, এই ফর্মুলা দিয়েই হবে। তো আমরা জানি যে
ভরবেগের সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু আগের ঘটনাতে কি হবে, সবসময় জিরো, কারণ ঘটনার পরে সমস্ত কিছু মান বের করব। কারণ আগে কোনো কিছুই হয় না, ভরও স্থির থাকে আর বেগও স্থির থাকে। তাহলে দেখো এখানে রাইফেলের কত কেজি বলেছে, 4 কেজি। ঠিক আছে, 4 কেজি ইন্টু এখানে রাইফেলের বেগ দেওয়া নেই, তাই V1 প্লাস এখানে দেখো বুলেটের ভর কত দেওয়া আছে, 10 গ্রাম। তো এখানে দেখো সমস্ত কিছু কিন্তু এই যে 4 কেজি রাইফেলের ভরটা এখানে এসআইতে দেওয়া আছে, তারপর যে বেগটা, ঠিক আছে, বুলেটের বেগও দেওয়া আছে এসআইতে, আর বুলেটের যে ভরটা সেটা কিন্তু সিজিএসে দেওয়া আছে। তাহলে আমাদেরকে এসআইতে করতে হবে। তো সিজিএস থেকে এসআইতে করতে হলে কি হবে, গ্রামকে কিলোগ্রামে করতে হলে 10 দিয়ে 1000কে এই যে 1000 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, ইন্টু কী হবে, বেগ কত বলেছে, 250 গ্রাম, ঠিক আছে, 250 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, 4V1 প্লাস এটা কাটাকুটি করো, 5 2 10, 5 5 25, ঠিক আছে, তাহলে 5/2, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এটা এদিকে চলে আসবে, 4V1 ইকুয়াল টু -5/2 এটা হবে। তাহলে V1 ইকুয়াল টু কী হয়ে যাবে, 5/2 ইন্টু 4, ঠিক আছে। তাহলে V1 ইকুয়াল টু কী হয়ে যাবে দেখো, 5/4 দুগুণে 8, তাহলে V1 ইকুয়াল টু 0.0625 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে বেগ। এটা রাইফেলের বেগ, ঠিক আছে, এখানে রাইফেলের বেগেই চেয়েছে কত, তো এটা হয়ে যাবে রাইফেলের বেগ, V1 ইকুয়াল টু 0.625 মিটার পার সেকেন্ড। তো এগুলো যেহেতু মাইনাস হয়েছে, ঠিক আছে, সব মাইনাস হবে, তাহলে -0, তাহলে রাইফেলের বেগ কী হবে, V1 ইকুয়াল টু -0.625 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো বাড়িতে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে, নিউটনের গতিসূত্রগুলো মনে রাখবে, মানে মুখস্থ করবে, আর সেই সূত্র দিয়ে ছোটোখাটো ম্যাথগুলো দেখবে। এবং আর যে গতির সূত্র দেখলাম আর নিউটনের গতিসূত্রর ফর্মুলা থেকে তোমরা ছোটোখাটো ম্যাথগুলো প্র্যাকটিস করবে বাড়িতে।